এটি আমাদের ফ্লুইড মেকানিক্সের দ্বিতীয় ক্লাস। এখানে আমরা শুরু করব সারফেস টেনশন থেকে, অর্থাৎ যার বাংলা কথা হলো পৃষ্ঠটান। চলো শুরু করা যাক। সারফেস টেনশন প্রথমে লিখে নিই, তারপরে আমরা ব্যাখ্যা করব। কি বলা হচ্ছে? সারফেস টেনশন is the energy per unit area at the surface of a liquid, resulting from the area at the একটু ভুল লিখলাম আমি। resulting from the attraction between molecules। দেখো, অ্যাকচুয়ালি দুরকম সংজ্ঞা বলা যেতে পারে। দুরকম সংজ্ঞা আমরা কীভাবে বলতে পারি? সারফেস টেনশন, কোনো একটি ফ্লুইডের সারফেসকে যদি আমরা কল্পনা করি, তার এই যে একক লেন্থ যদি আমরা ধরি, এই লেন্থের দুই দিকেই যে আমাদের লম্বভাবে বল ক্রিয়া করে, অ্যাকচুয়ালি ফোর্স পার লেন্থ, এটাকে আমরা বলি সারফেস টেনশন। আমরা এখানে বিকল্প একটা সংজ্ঞা পড়েছি কি, সারফেস টেনশন ইজ এনার্জি পার ইউনিট এরিয়া, যে পার ইউনিট এরিয়াতে কী পরিমাণ এনার্জি হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, সেটা হলো সারফেস টেনশন। যে এনার্জির কারণে বিভিন্ন যে মলিকিউলসগুলো আছে, সেই মলিকিউলসের মধ্যে আমাদের একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে, বা মলিকিউলসগুলো এক জায়গায় থাকার চেষ্টা করছে। বা আমরা এরকমভাবে বলতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুগুলো এই যে সারফেস টেনশনের কারণে যে অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হচ্ছে, তার কারণে এরা একত্রিত হয়ে একটা বাবেলস তৈরি করছে। বোঝা গেল? এরকমভাবে বলতে পারো। তাহলে সারফেস টেনশন মানে কি বলতে পারি? সারফেস টেনশন ইকুয়াল টু ফোর্স পার লেন্থ। তাহলে এক্ষেত্রে আমরা ইউনিট কি লিখব? এর ইউনিট হতে পারে বিভিন্ন, হতে পারে নিউটন পার মিটার, হতে পারে ডাইন পার সেন্টিমিটার, এটা হলো এসআইতে, এটা হলো সিজিএসে। ওকে, এছাড়া হতে পারে বা অন্য কিছু হতে পারে, তোমরা এখানে মিক্সড ইউনিট ব্যবহার করতে পারি, নিউটন পার মিলিমিটার ইত্যাদি ব্যবহার করতে পারি। বোঝা গেল? এবার এখানে মেনলি কী হতে পারে? তিনটে কেস হতে পারে। কেস 1, তোমরা এগুলো পড়েছো অ্যাপ্লাইড ফিজিক্সে, কোহেশন মানে মনে রাখবে যে একই মৌলের যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল, মানে কি অ্যাট্রাকশান বিটুইন লাইক মলিকিউলস। একই অণুর মধ্যে যে সমস্ত আকর্ষণ বল, কোহেশন। একটা হলো অ্যাডহেশন কি বলছে? অ্যাট্রাকশন বিটুইন আনলাইক মলিকিউল। দেখো, আমি যদি এটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি, ধরে নাও এক বালতি জল আছে, ওকে। এবার বালতিটাকে যদি আমরা উপর করে দিই, তাহলে ম্যাক্সিমাম জলটা পড়ে যাবে। ম্যাক্সিমাম জলটা যখন বাইরে পড়ে গেল, এটা পড়লো কিসের কারণে? কোহেশনের কারণে একই জলের অণুগুলো বালতি থেকে পড়ে গেল। ঠিক ধরে নিলাম বালতিটা আমার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে দেখবে জল পড়ে যাওয়ার পরেও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জলের অণু এই বালতির গায়ে লেগে আছে। এক্ষেত্রে জলের অণু আর অ্যালুমিনিয়ামের যে অণু, এদের মধ্যে কী কাজ করছে? অ্যাডহেশন ফোর্স কাজ করছে। বোঝা গেল? এছাড়াও আরও একরকম বন্ধন হয়, তোমরা মনে রাখবে, আর একটা বন্ধন হয়, সেটা হলো হাইড্রোজেন বন্ডিং।
এটা আই থিঙ্ক তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। হাইড্রোজেন বন্ডিং কি বলছে, এটা হলো একটা উইক, দুর্বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস। জাস্ট এগুলো ইনফরমেশনের জন্য রেখে দেবে। হ্যাঁ, এবার আমাদের এই যে সারফেস টেনশনের কারণে কি কি হতে পারে, সারফেস টেনশনে আমি জাস্ট বলছি যে ওয়াটার ড্রপলেট তৈরি হতে পারে। মানে তুমি যদি দেখো সব থেকে তোমার কি হচ্ছে, কি তৈরি হতে পারে, এর ফলে এফেক্ট কি হচ্ছে, এফেক্ট কিসের এফেক্ট বলছি আমরা, সারফেস টেনশনের এফেক্ট বলছি। এখানে কি হতে পারে, ওয়াটার ড্রপলেটস স্পিয়ার মানে গোলক। এক্ষেত্রে এর ক্রাইটেরিয়া, এর স্পেশালিটিস কী আছে, মিনিমাম সারফেস এরিয়া হয়। গোলকের ক্ষেত্রে সারফেস এরিয়া সব থেকে কম হয়, বোঝা গেল। বা এছাড়াও কি হয়, আরেকটা জিনিস তোমরা দেখবে যে আরশোলা বা পিঁপড়ে জাতীয় কোনো ছোটো পতঙ্গ জলের উপর দিয়ে হেঁটে বেড়াতে পারে, বোঝা গেল। এছাড়াও আরেকটা হয় ক্যাপিলারি অ্যাকশন হয়, ক্যাপিলারি রাইজ আর ক্যাপিলারি ফল, আমরা ডিটেলসে যাব না সেখানে। ক্যাপিলারি আমাদের এগুলো নেই, ক্যাপিলারি অ্যাকশন হয়, মানে দুরকম কেস হয় এক্ষেত্রে, ক্যাপিলারি রাইজ হয় আর ক্যাপিলারি ফল হয়, বোঝা গেল। যেমন কি হচ্ছে, যদি কোনো একটা জল ভর্তি বা পারদ ভর্তি কোনো পাত্রের মধ্যে সরু নলকে যদি আমরা এরকমভাবে ডুবিয়ে দিই, তাহলে কিছু ক্ষেত্রে নর্মাল যে জলের লেভেল তার থেকে কিছু পরিমাণ উপরে উঠে যেতে পারে, অথবা তার উল্টো কেসও হতে পারে, নর্মাল যে জলের লেভেল তার থেকে কিছু পরিমাণ নিচে নেমে যেতে পারে। এইখান থেকে যাকে ক্যাপিলারি অ্যাকশন বলা হচ্ছে জিনিসটাকে। আমরা ডিটেলসে এগুলো পড়বো না, বোঝা গেল, ডিটেলসে এগুলো পড়বো না। চলো নেক্সট আমরা চলে যাব যে ফ্যাক্টর অ্যাফেক্টিং সারফেস টেনশন, মানে বাহ্যিক কোন কোন কারণে সারফেস টেনশনটা পরিবর্তন হতে পারে বা বিভিন্ন রকম চেঞ্জেস আসতে পারে, সেগুলো আমরা দেখব। পয়েন্ট হলো ফ্যাক্টরস অ্যাফেক্টিং সারফেস টেনশন। সারফেস টেনশন কী বলা হচ্ছে, দেখো এখানে কি বলা হচ্ছে, টেম্পারেচারের কারণে কী হবে, টেম্পারেচার জাস্ট মনে রাখবে, টেম্পারেচার যদি আমার ইনক্রিজ করা হয়, টেম্পারেচার যদি ইনক্রিজিং হয় তাহলে কিন্তু সারফেস টেনশান ডিক্রিজ করবে, এগুলো মনে রাখতে হবে, বোঝা গেল। আর এছাড়াও কিসের উপরে নির্ভর করে, এছাড়াও বিভিন্ন তোমার ইসের উপরে নির্ভর করে, প্রেশারের উপরে নির্ভর করে, ইমপিউরিটিসের উপরে নির্ভর করে। মেন এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমপিউরিটিস যেমন কোনো তরলে বা লিকুইডে যে বিশুদ্ধতা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সারফেস টেনশন কিন্তু বিঘ্নিত হবে, বোঝা গেল। নেক্সট আমাদের মূল টপিকে আমরা চলে যাব। এখানে আমাদের সারফেস টেনশন মোটামুটি এইটুকু, আমরা অনেক বেশি জিনিসই এখানে পড়েছি, মানে তথ্য সমৃদ্ধভাবে লেখানো হচ্ছে বিষয়গুলো। চলো নেক্সট আমরা যে পয়েন্টে যাব সেটা হলো ফ্লুইড প্রেশার। ফ্লুইড প্রেশার অ্যাকচুয়ালি ফ্লুইড প্রেশার কিন্তু চাপ, তোমরা তো পড়েছো, যাকে বলবো। চলো প্রথমে সংজ্ঞাটা লিখে নিই। ফ্লুইড প্রেশার is the force exerted per unit area on an object or surface by fluid। ফ্লুইড মানে কিন্তু লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, বোঝা গেল। কিসের কারণে হচ্ছে, ডিউ টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডের যে নিজস্ব ওজন, সেই ওজনের ফলে একক ক্ষেত্রের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে আমার প্রেশার বা ফ্লুইড প্রেশার বলা হচ্ছে।
ইকুয়াল টু ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া। যদি আমরা এখানে ইউনিট দেখি, এর ইউনিটটা কী হতে পারে? ইউনিট হলো ফোর্সের ইউনিট হলো নিউটন, এরিয়া হলো মিটার স্কোয়ার। এই দুটোকে একসাথে কী বলা যায়? হতো পাস্কাল বলা হয়, পাস্কালস। এর একটা সিম্বল আছে হলো PA। এছাড়াও হতে পারে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যাকে বলা হচ্ছে KPA, কিলো পাস্কাল। বোঝা গেল? আর একটা ইম্পর্টেন্ট একক হতে পারে, যেটা FPS ব্যবহার করা হয়, পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, যাকে বলা হয় PSI বলা হয়, PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এছাড়া হতে পারে অ্যাটমসফিয়ার, যাকে বলা হয় অ্যাটমসফেরিক প্রেশার বা ATM। ওকে, চলো মোটামুটি আমরা এখানে এগুলো দেখলাম। আর একটা জিনিস তোমাদের এখান থেকে যা আমরা পড়ব, দেখো যদি কোনো এরকম একটা আমরা কোনো একটি বদ্ধ মানে কোনো একটি কল্পনা করলাম কন্টেনার, যেখানে এই পর্যন্ত করে লিকুইড আছে, এইখানে কোনো একটা বিন্দুতে আমাদের চাপ নির্ণয় করতে হবে, এখানে কোনো একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। সেই চাপটা হলো P = H ρg। এখানে P হলো প্রেশার, H হলো ডেপথ, বোঝা গেল? ডেপথ বা হাইটও বলতে পারো। রো হলো ডেনসিটি, কিসের ডেনসিটি? এখানে যে ফ্লুইডটা আছে তার ডেনসিটি। জল হলে একরকম হবে, পারদ হলে একরকম হবে, এটা হলো ডেনসিটি। আর জি হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যার মান CGS পদ্ধতিতে যার মান হয় 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, SIতে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার এখানে আমরা বিভিন্ন রকমের প্রেশারের কথা জাস্ট অল্প করে জানব। 1 নম্বর হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার। একে বলা হচ্ছে কি? হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলা হচ্ছে প্রেশার অ্যাট ইকুইলিবিয়াম, অর্থাৎ কোনো লিকুইড সিস্টেম যখন ইকুইলিবিয়ামে থাকবে, ইকুইলিবিয়াম কথাটা তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়েছো সেকেন্ড সেমিস্টারে, কী বলা হচ্ছে? প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম। ওকে, তারপর আমরা 2 নম্বরে পড়বো হলো ডাইনামিক প্রেশার। ডাইনামিক মানে যখন কোনো সিস্টেম মোশনে থাকে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে? প্রেশার ডিউ টু ফ্লুইড মোশন। আর একটা হলো, আমরা আর 3টে একসাথে পড়বো, অ্যাবসোলিউট প্রেশার। 3টে জিনিস পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা থার্মোডাইনামিক্সে আমরা পড়েছি এটা। অ্যাবসোলিউট প্রেশারকে PR দিয়ে লিখছি, পুরো লিখছি না। একটা হলো গেজ প্রেশার, আর একটা হলো ভ্যাকাম প্রেশার, VACCUME, ভ্যাকাম প্রেশার। ছোটো করে মনে রাখবে, আমাদের অ্যাবসোলিউট প্রেশার বলতে যেটা বোঝানো হচ্ছে টোটাল প্রেশার, মানে অ্যাটমসফেরিক প্রেশারকে ধরে। আর একটা হয় আমাদের অ্যাটমসফেরিক প্রেশার, মানে আমাদের বায়ুমণ্ডলের ATM, অ্যাটমসফেরিক প্রেশার। আর এই গেজ মানে কোনো প্রেশার পরিমাপক যন্ত্র, মানে প্রেশার গেজ বলা হয় তাকে, প্রেশার গেজ দিয়ে যেটাকে পরিমাপ করা হচ্ছে সেটা হলো গেজ প্রেশার। আর অ্যাটমসফেরিক প্রেশারের থেকে যদি নেগেটিভে কিছু থাকে, -V যদি কিছু থাকে, তাকে বলা হচ্ছে ভ্যাকাম প্রেশার, তাকে বলা হচ্ছে ভ্যাকাম প্রেশার। আর পজিটিভে যেগুলো থাকবে সেগুলো হলো অ্যাবসোলিউট প্রেশার। ওকে, মোটামুটি এইভাবে মনে রাখতে পারো তোমরা এখানে। চলো নেক্সট আমরা প্রেশার যখন পড়ছি, এখান থেকে আমরা আর কিছু ক্ষুদ্র জিনিস মনে রাখার চেষ্টা করব, যে প্রেশার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট কী আছে। প্রেশার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট কী আছে এখান থেকে মনে রাখবে? ম্যানোমিটার, এটা হলো গ্যাসের চাপ মাপতে ব্যবহার করা হয়, মনে রাখবে। হ্যাঁ, ব্যারোমিটার,
এটা হলো বায়ু অর্থাৎ এয়ারের চাপ মাপতে ব্যবহার করা হয়। আর এছাড়াও আছে হলো তোমার কি বলা হচ্ছে প্রেশার গেজ, এটা লিকুইড বা গ্যাস যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইগুলো মনে রাখবে, প্রেশার গেজ। ওকে, চলো। আর আমরা তো একটু আগেই বললাম যে তোমার হলো ভ্যাকুয়াম প্রেশার, আর একটা কথা ওখানে এই জিনিসটা ব্যাখ্যা করা যেতে পারে যে পজিটিভ কী আছে, পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, আর একটি হলো ভ্যাকুয়াম। পজিটিভ হলো যে এটিএম অ্যাটমসফেরিক প্রেশারের উপরে হলে পজিটিভ, অ্যাটমসফেরিক প্রেশারের যদি নিচে হয় তাকে হলো নেগেটিভ, আর অ্যাটমসফেরিকের নিচে হলে তখন তাকে ভ্যাকুয়াম প্রেশারও বলা হয়। ওকে, চলো এবার আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হলো, দেখো আমাদের যদি ফ্লুইড মেকানিক্সের সিলেবাস বলা হয় তা এইভাবে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হয় না, জাস্ট তোমাদের সিলেবাস হিসেবে যেটা দেওয়া হচ্ছে, যে যে টপিকগুলো সিলেবাসে দেওয়া আছে সেইগুলোই আমরা করার চেষ্টা করছি। বাট ফ্লুইড মেকানিক্সের রেসপেক্টে দেখতে গেলে এইভাবে সিলেবাসটা হয় না, এর মাঝে মাঝে অনেক কিছুকে স্কিপ করে তোমাদের একটা টপিকের পরে আর একটা টপিককে তুলে দেওয়া হয়েছে সিলেবাসে। আমরা ঠিক সেটাই করছি, আর যেটুকু যা আনুষঙ্গিক জিনিসপত্র লাগছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট টপিক আমরা পড়ব হলো প্রেশার হেড। প্রেশার হেড কি বলছে? প্রেশার হেড বলছে প্রেশার হেড also known as pressure head loss or hydraulic head is the energy of a fluid due to its pressure expressed in units of height or head of the fluid। কি বলা হচ্ছে? প্রেশার হেড অলসো নোন অ্যাজ দ্য প্রেশার হেড লস। প্রেশার হেডকে আমরা এভাবেও বলতে পারি প্রেশার হেড যা, প্রেশার হেড লস তাই। ওকে, আর দ্য হাইড্রোলিক হেড, এই তিনটে একই জিনিস। এটা কী বলা হচ্ছে? এনার্জি অফ এ ফ্লুইড ডিউ টু ইটস প্রেশার। দেখো অ্যাকচুয়ালি আমি বোঝানোর চেষ্টা করি, এই সারফেসের উপরে এই হাইটে একটা লিকুইড আছে, ঠিক এই সারফেসের উপরে এই হাইটে একটা লিকুইড আছে, সেম এরিয়া আমি সেম ধরে নাও, বা একই লিকুইড আছে। তাহলে কার ক্ষেত্রে বলো তো প্রেশার বেশি হবে? এই ক্ষেত্রে প্রেশার বেশি হবে। যার হাইট যত বেশি হবে তার প্রেশার তত বেশি হবে। আমরা এটাকে জাস্ট হাইট দিয়েও মেজারমেন্ট করতে পারি, বোঝা গেল? এর বিভিন্ন টাইপস আছে, সেই টাইপসগুলো কী বলা হচ্ছে? স্ট্যাটিক প্রেশার হেড, স্ট্যাটিক প্রেশার হেড পিএইচ দিয়ে লিখছি আমরা। একটা আছে ডাইনামিক প্রেশার হেড, একটা আছে ভেলোসিটি হেড, আর একটি আছে হলো ফ্রিকশন হেড। শুধুমাত্র হাইট না, যে লসেসটা হচ্ছে ফ্রিকশনের কারণেও তো আমাদের লস হতে পারে, সেইগুলোকে বলা হচ্ছে। বা টোটাল সবার লাস্টে টোটাল প্রেশার হেড, এই সবগুলোকে যোগ করে আমরা কী পাবো? টোটাল প্রেশার হেড। স্ট্যাটিক প্রেশার হেড কী বলা হচ্ছে? স্ট্যাটিক প্রেশার হেডকে আমরা হেড HPS দিয়ে লিখি, বা এরমভাবে লিখতে পারো তোমরা, আচ্ছা ছাড়ো। এখানে আমরা স্ট্যাটিক প্রেশারকে বলতে পারি কি? ডিউ টু ফ্লুইড ওয়েট। দেখো স্ট্যাটিক মানে ফ্লুইডটা এক জায়গায় স্থির আছে, তার কোনো ভেলোসিটি নেই, সেই জন্য এটা হলো শুধুমাত্র ওয়েট। আর এটা কিন্তু ডিউ টু ফ্লুইড ভেলোসিটি। এক্ষেত্রে ভেলোসিটি মানে ডিউ টু ফ্লুইড মোশন আর ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে কিন্তু। আর ডিউ টু রেজিস্ট্যান্স ইন পাইপ, ফ্রিকশনাল লস কিসের কারণে হয়? রেজিস্ট্যান্স অফ পাইপ, যে পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে সেখানে রেজিস্ট্যান্সের কারণে হতে পারে। আর এটা হলো সাম
অফ অল হেড, সমস্ত হেডকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পেয়ে যাব, আমরা টোটাল যে হেড আমরা পেয়ে যাব। এর ইউনিট কী হবে বলো তো? জাস্ট হেড বা হাইট এর ইউনিট হলো মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ফুট হতে পারে, বোঝা গেল? এইগুলো জাস্ট আমাদের এখান থেকে দেখতে হবে। নেক্সট আমরা এবার পড়ব এই যে প্রেসার হেড। প্রেসার হেডটাকে মাপার জন্য কিন্তু মনে রাখতে হবে যে আমরা ম্যানোমিটার ব্যবহার করি বা পিজোমিটার ব্যবহার করি। পিজোমিটার মনে রাখবে, প্রেসার হেড মাপার জন্য ব্যবহার করি পিজোমিটার। পিজোমিটার, ওকে। এবার আমরা পড়ব হলো লাস্ট টপিক, আজকের আমাদের লাস্ট টপিক যেটা পড়বো সেটা হলো প্রেসার ইন্টেন্সিটি। প্রেসার ইন্টেন্সিটি কি বলা হচ্ছে? প্রেসার ইন্টেন্সিটিতে কি বলা হচ্ছে? ইট ইজ অলসো known as pressure magnitude or pressure level refers to the amount of pressure exerted on a সারফেস অর পয়েন্ট। অ্যাকচুয়ালি যে প্রেশারটা পড়ছি সেই প্রেশারের তীব্রতা কত বেশি, বা এখানে বলা হচ্ছে ম্যাগনিটিউড আর প্রেশার লেভেল, সেই প্রেশারের লেভেলটা কত বেশি সেটাকেই বলা হচ্ছে প্রেশার ইন্টেন্সিটি। এটাও এক প্রকারের প্রেশার, বোঝা গেল? সুতরাং তাহলে এরও যে ইউনিট, সেই ইউনিটটা কী হবে? পাস্কাল। এর ইউনিট হবে পাস্কাল, হবে কিলো পাস্কাল বা পিএসআই হবে। পিএসআই আমরা আগেই পড়েছি, বোঝা গেল? অ্যাটমসফেরিক হতে পারে, বার হতে পারে, টর হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এই যে আমরা এখানে পড়ব, এক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস আমাদের বুঝতে হবে। দেখো, যদি কোনো সিস্টেমের প্রেশার যদি 1 কিলো পাস্কেলের থেকে কম হয় তখন তাকে বলতে হবে লো প্রেশার। জাস্ট ইনফরমেশানের জন্য তোমরা এগুলো মনে রাখবে। মিডিয়াম কখন হবে? যখন 1 থেকে 100 কিলো পাস্কেল হবে, যখন মিডিয়াম। হাই কখন হবে? হাই যখন হবে তখন 100 থেকে 1000 কেপিএ। তারপরে ভেরি হাই কখন হবে? যদি কোনো সিস্টেমের প্রেশার যদি 1000 কেপিএর থেকে বেশি হয় তখন হলো ভেরি হাই। আলট্রা হাই প্রেশার, লাস্ট আলট্রা হাই প্রেশার কোথায় হবে? এটা যখন আমার 10,000 কেপিএর থেকে বেশি হবে তখন তাকে বলবো আলট্রা হাই প্রেশার। এগুলো আমরা কোথায় ব্যবহার করা এরকম হাই প্রেশারগুলো? যে এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে যখন মানে এরোপ্লেন যখন যায় তখন এয়ারের যে প্রেশারগুলো হয় সেটা অনেকটাই বেশি হয়, বোঝা গেল? তাছাড়াও এই যে প্রেশার, এইগুলো ব্যবহার করা হয় আমাদের যে ব্লাড প্রেশার মেজারমেন্ট করা হয়, বোঝা গেল? ব্লাড প্রেশার মেজারমেন্টের যে আমরা ব্লাড প্রেশার কত হবে সেখানে এই সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করা হয়। তারপর যে পাম্পিং সিস্টেম, একটা মোটর 1 তলার উপরে জল তুলতে পারবে না, 2 তলার উপরে জল তুলতে পারবে, 3 তলা, 5 তলা, 10 তলা, সেই হিসেবে সেই মোটরের সিস্টেম ডিজাইনিংটা হয়। এইগুলো মোটামুটি এখান থেকে আমাদের করতে হবে, ঠিক আছে? চলো, মোটামুটি আমরা এই যে চ্যাপ্টার, এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আশা করি নেক্সট দিন যে ভিডিওটি করব সেটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হবে।